আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের টপিকটা হচ্ছে মিডিয়া প্রপাগান্ডা। পৃথিবীতে মিডিয়া জগৎ এবং নেট জগৎ বা সোশ্যাল মিডিয়া এটা কিন্তু বর্তমানে সশস্ত্র যুদ্ধের চেয়ে অনেক শক্তিশালী একটা মাধ্যম। সশস্ত্র যুদ্ধ করে বা ফাইট করে যে জিনিসটা অর্জন করা যায় না, সেটা কিন্তু মিডিয়ার মাধ্যমে এখন অর্জন করা যায়। আর সেই মিডিয়া প্রপাগান্ডার কৌশল বাংলাদেশের বিরুদ্ধে খুব সুন্দরভাবেই প্রয়োগ করছে ভারত। আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্র ভারত, যারা মুখে মুখে বলে আমাদের বন্ধু, কিন্তু ইন্টারন্যাশনালি এবং কূটনৈতিকভাবে তারা আমাদের উপরে প্রভুগিরি করে, আমরা তাদের গোলামি করি, এরকম ব্যবসা। তো ভারত যে মিডিয়া প্রপাগান্ডা করছে সেটা হচ্ছে তাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে একযোগে মোদির দেওয়া যে ইন্ট্রোডাকশন বা মোদির দেওয়া যে উপদেশ, সে অনুযায়ী তারা কাজ করছে। সেটা হচ্ছে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে শেখ হাসিনা অচিরেই প্রধানমন্ত্রী হয়ে আবার শপথে বাংলাদেশে ফিরছেন। শেখ হাসিনা তার শপথ নিয়ে, মানে তার আগের যে প্রধানমন্ত্রী পদ নিয়ে, সেই পদ নিয়ে বহাল তবিয়তে সে বাংলাদেশে অচিরেই প্রবেশ করবেন, এমন একটা প্রপাগান্ডা ভারতীয় মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে। এতে ভারতের লাভ কী? কারণ ভারতের মিডিয়া ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে সেটা প্রচার হয়, বিভিন্ন দেশে প্রদর্শিত হয়, শেয়ার হয়, ট্রান্সলেট হয়। আবার বাংলাদেশের মানুষও অনেকেই ভারতের মিডিয়া দেখে বা নজরে আসে, আমাদের নজরে আসে, দেখতে না চাইলেও নজরে আসে। এতে করে বাংলাদেশের অভ্যন্তরে তারা একটা পরিস্থিতি তৈরি করতে চায়, একটা নাবিশ্বাস তৈরি করতে চায়, একটা কনফিডেন্সের মধ্যে ঘাটতি আনতে চায় যে শেখ হাসিনা আবার চলে আসবে। এরকম একটা হেডলাইন দেখলে বা শিরোনাম দেখলে যে কারো একটা মানে মনোযোগ আকর্ষিত হয় যে আসলে কি ঘটনা কি। তো প্রপাগান্ডা করতে 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 তারা বিষয়টাকে একটা স্বাভাবিক বা একটা ভাইরাল পর্যায়ে আনবে যে শেখ হাসিনা ফিরছে, শেখ হাসিনা ফিরছে। তো আসলে এটা তাদের একটা অপকৌশল। আর এই অপকৌশলগুলো ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলো করছে, তাদের নিজ থেকে করছে তা না। এই কৌশলটা মূলত ভারতের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বা তার দল নরেন্দ্র মোদীর কর্তৃক মূলত এটা হচ্ছে, নরেন্দ্র মোদীর পলিসি হচ্ছে এটা যে বাংলাদেশের বিরুদ্ধে খালি প্রপাগান্ডা ছাপাও, প্রপাগান্ডা প্রকাশ করো। যার কারণে বাংলাদেশে আওয়ামী লীগের বর্তমান অবস্থান খুবই খারাপ অবস্থা, বা বলতে পারেন একটা নিশ্চিহ্ন অবস্থা, বা খুবই তাদের দুরবস্থা। তারপরেও এবং শেখ হাসিনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় আছে, বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট জারি হচ্ছে। যেমন কিছুদিন আগে আপনারা শুনছেন বা দেখেছেন নিউজে যে শাপলা চত্বরের গণহত্যার ব্যাপারে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ সহ প্রায় 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবং ইমরান সরকার, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক, তার বিরুদ্ধেও কী হয়েছে? গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাহলে যেখানে তাদের দিন দিন তাদের বিরুদ্ধে বা তাদের বিচার কার্যক্রম শুরু হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হচ্ছে, গণহত্যার বিচার শুরু হচ্ছে এবং বিডিআর হত্যা মামলার বিচার অচিরেই শুরু হবে আনুষ্ঠানিকভাবে, সেখানে ভারতীয় মিডিয়া কিভাবে তারা এই প্রচারটা করে যে শেখ হাসিনা দ্রুত বহাল তবিয়তে বাংলাদেশে প্রবেশ করছেন, অচিরেই করবে। তাহলে এটা কি হলো? মামাবাড়ির আবদার হলো না? এবং যেখানে বাস্তবতা হচ্ছে তার বিপরীত, আর তারা মিথ্যা বনোয়াট প্রপাগান্ডা ছড়াচ্ছে। মূলত এই মিথ্যা বনোয়াট প্রপাগান্ডা ছড়ানোর যে বেনিফিট, যে লাভ, এই লাভ হবে শেখ হাসিনার, এই লাভ হবে আওয়ামী লীগের, এই লাভ হবে ভারতের। বাংলাদেশের জনগণের কোনো লাভ নেই। তাহলে তারা কীভাবে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলে তারা দাবি করে? আর কথায় কথায় বলা হচ্ছে বা ইন্টারন্যাশনালও বলা হচ্ছে যে বাংলাদেশের বিষয়টা ভারত দেখতেছে, বাংলাদেশের বিষয়টা মোদি দেখতেছে। ব্যাপার কি? আমরা কি মোদির চাকর না গোলাম, না ভারতের কোনো অঙ্গরাজ্য আমরা? এই কথাগুলো বলার সাহস পায় কীভাবে? বা ইন্টারন্যাশনালি কীভাবে ট্রিট করা হয় যে বাংলাদেশের বিষয়টা ভারত দেখবে? ভারত এই দেশের এই অঞ্চলের কেমন কি একটা মোড়ল হয়ে গেল। ভারত তো তার নিজের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে পারে না।
ভারত তো তার নিজের অঙ্গরাজ্যগুলোকেই কন্ট্রোল করতে পারে না। ভারত তো তার প্রতিবেশী চিরশত্রু পাকিস্তানের সাথেই পারে না। বরঞ্চ পাকিস্তান অভিযোগ করছে এখন পাকিস্তান ভাঙার জন্য নাকি ভারত এখন ষড়যন্ত্র করছে, বা ভারতের পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পাকিস্তানে যে ট্রেনের মধ্যে যে হামলা, পাকিস্তানের যারা বিচ্ছিন্নতাবাদী বা বেলুচিস্তানের যারা স্বাধীনতাকামী, তাদের যে সোর্স বা তাদের যে টিম, তাদের যে বাহিনী, তারা ট্রেনে হামলা করেছে। পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের যে সোলজাররা, তারা কি করেছেন, সেটাকে রেস্কিউ করেছে এবং বড় অপারেশন করেছে। সাথে সাথে পাকিস্তান অভিযোগ করেছে যে পাকিস্তানের অভ্যন্তরে যত অস্থিতিশীলতা, সন্ত্রাস, হত্যা, হামলা বা দেশকে টুকরা করা, এটা ভারত ইন্ধন দিচ্ছে। তো ভারত নিজেই তার চিরশত্রু পাকিস্তানের সাথে পেরে উঠতে পারতেছে না, কূটনৈতিকভাবে হোক, ইন্টারন্যাশনালভাবে হোক। তারা নিজেরা আরও অভিযোগে জর্জরিত। তারা আবার আমাদের উপর মোরলগিরি করতে আসে কেন? অর্থাৎ ভারতের সব মোরলগিরি খালি বাংলাদেশের বিরুদ্ধেই তাদের খুব মোরলগিরি চলে। মোরলগিরি তাদের নেপালে চলে না, পাকিস্তানে চলে না, চীনে চলে না, শ্রীলঙ্কায় চলে না, শুধু মোরলগিরি চলে বাংলাদেশের বিরুদ্ধে। আসলে এই সুযোগটা আমরা করে দিছি। আমি বারবার কয়েকটা ভিডিওতে বলেছি যে ভারত আমাদের উপরে যে মুরব্বিগিরি করে, যে মাতব্বিরি করে, মূলত এটা আমরা সুযোগ করে দিচ্ছি ভারতকে। আমরা যদি সুযোগ করে না দিতাম তাহলে ভারত এই সুযোগটা পেত না, বা কথায় কথায় ইন্টারন্যাশনালি আমাদেরকে এইভাবে ট্রিট করা হতো না যে আমরা ভারতের আন্ডারে কিংবা ভারত আমাদের বিষয়টা দেখবে। আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা জাতিসংঘের আওতায় আছি এবং আমাদের কূটনৈতিকভাবে পৃথিবীর সকল সুপার পাওয়ার, চায়না বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, সবার সাথে আমাদের কোঅপারেশন আছে এবং আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং জাতিসংঘের সাথে আমাদের ভালো একটা বোঝাপড়া আছে। আমাদের দেশে জাতিসংঘ মহাসচিব ইতিমধ্যে এসেছেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে ভূমিকা নেওয়ার জন্য আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যে চট্টগ্রামে যে একটা আয়োজন করেছে আপনারা দেখেছেন। তাহলে চিন্তা করেন যে আমরা এখন আমাদের অবস্থানটা কেন ক্লিয়ার করতেছি না। আমরা যদি আমাদের অবস্থানটা যদি ক্লিয়ার না করি এবং আমরা যদি আমাদের অবস্থানটা নিজেদের স্বাধীনতা, নিজেদের সার্বভৌমত্ব এবং নিজেদের একত্রিত্ব এবং আমরা কারো অধীনে না, কারো মোরলগিরি আমরা মানি না, এই বিষয়টা যদি আমরা নিজেরা পরিষ্কার না করি, তাহলে ইন্টারন্যাশনালি আমাদের বিরুদ্ধে তো আপনার মিডিয়া প্রপাগান্ডা চলবেই। যখনই এই ধরনের কোনো কথা আসবে, অবশ্যই আমাদের রাজনীতিবিদরা এবং আমাদের যারা বর্তমান ছাত্র জনতা বা সংস্কারপন্থী যারা, সবাই এটাকে জোরালোভাবে প্রতিবাদ করবেন যে আমরা ভারতের গোলামি অতীতে ইচ্ছাকৃতভাবে কেউ করে নাই এবং ভবিষ্যতে আমরা করব না। এবং আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অভ্যন্তরীণ নীতি, সকল কিছু আমরা নিজেরাই তৈরি করি এবং নিজেরাই নিজের মতো চলি। আমরা নিজেদের মতো চলি, আমরা ভারতের দ্বারা আমরা পরিচালিত না। এই কথাটা জোর গলায় আমাদের বলতে হবে। এবং আমাদেরকে, আমরা যে সংস্কার চাচ্ছি, মূলত এই সংস্কারের মধ্যে প্রধান আমাদের মেনু হচ্ছে, প্রধান আমাদের বিষয় হচ্ছে যে আমরা ভারত থেকে এবং পাকিস্তান থেকে বিচ্ছিন্ন। ভারত এবং পাকিস্তানের কোনো গোলামি আমরা মানব না। যেমন 47-এর পরে আমরা প্রায় 24-25 বছর আমরা মানি নাই, তেমন আমাদের 71-এর পরে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি তখন 54 বছর আমরা কোনো গোলামি মানি না। এখন জুলাই বিপ্লব 2024 এবং আগস্টে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই হিসাবে তৃতীয় স্বাধীনতার পরেও আমরা ভারতের কোনো গোলামি মানব না। তাই মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে ভারতে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, আমাদের উচিত আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো যারা আছে, আমাদের সময় টেলিভিশন, বিজয় টেলিভিশন, তারপরে আমাদের যতগুলা মেইন স্ট্রিম আমাদের আছে মিডিয়াগুলো আছে, 71 টেলিভিশন এবং বিটিভি সহ সবাই একযোগে আমাদের সরকার, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকারের উচিত যে একটা জোরালো বক্তব্য তৈরি করা। তারা যেমন মিডিয়া প্রপাগান্ডা করছে, আমাদেরও এর বিরুদ্ধে একটা জোরালো বক্তব্য তৈরি করা যে এই ধরনের কোনো সম্ভাবনা নাই। আর শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে আসবে তার দূরের কথা, শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং তার যত মন্ত্রী আমলা যারা দেশ থেকে পালিয়েছে, তারা যখনই বাংলাদেশে আসবে তাদেরকে ওখান থেকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হবে, বা সীমান্ত দিয়ে যদি অনুপ্রবেশ করতে চায় ওখান থেকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে প্রেরণ করা হবে। এরকম জোরালো বক্তব্য আমাদের দেওয়া উচিত। অর্থাৎ ভারতের মিডিয়াগুলো প্রচার করবে যে শেখ হাসিনা টুকুস করে প্রধানমন্ত্রী হয়ে প্রত্যাবর্তন করবেন, আর আমরা প্রচার করব শেখ হাসিনা টুকুস করে আসতে গেলে আমরা অ্যারেস্ট করব। তাহলে আমাদের দেশের জনগণের কনফিডেন্স বাড়বে, সাহস বাড়বে। পাশাপাশি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এটা রিপোর্ট করবে যে শেখ হাসিনা বাংলাদেশে যাওয়ার সাথে সাথে অ্যারেস্ট হবেন।
তাই আজকের এই টপিকটা আমাদের সোশ্যাল মিডিয়া সহ মেইন স্ট্রিম মিডিয়া সহ সবাই একযোগে ফ্যাসিস্টের বিচার চাইতে হবে এবং বাংলাদেশের সংস্কার চাইতে হবে এবং দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।